আপনারা জানেন যে আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে এই নির্বাচনী ক্ষেত্রে একটা জোট তৈরি হয়েছিল এজেইউপির অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির একটা জোট তৈরি হয়েছিল। আর গতকালকে তৃণমূলের প্রকাশিত ভিডিওর প্রকাশ্যে আসবার পর সেই জোট কিন্তু ভেস্তে গেল। অর্থাৎ খুব পরিষ্কার আসাদুদ্দিন ওয়েসি পোস্ট করে জানালেন যে তারা হুমায়ুন কবিরের সঙ্গে আর জোটে নেই। আপনারা দেখতে পাচ্ছেন এআইএম এর এই পোস্ট, এবং যার পরে কিন্তু আসাদুদ্দিন ওয়েসি তিনি বলে দিলেন যে হুমায়ুন কবিরের সঙ্গে এই জোট তাদের পক্ষে সম্ভব না। তাদের দলের তরফ থেকে অবস্থান স্পষ্ট করা হলো। অর্থাৎ নির্বাচনে যে জোট তৈরি হয়েছিল এজেইউপি এবং মিমের, সেই জোট কিন্তু ভেঙে গেল নির্বাচনের আগে। অর্থাৎ এআই ভিডিও বললেও হুমায়ুন কবির তার মুখে এআই ভিডিও বলে সাফাই দিলেও মিম কিন্তু এখনো পর্যন্ত হুমায়ুনের উপর বিশ্বাস রাখতে পারল না। অর্থাৎ এই ভিডিওর ক্ষেত্রে সত্যতা রয়েছে এটা মনে করেই জোট ভাঙতে চাইল মিম। খুব পরিষ্কার তদন্ত যদি হয় তাহলে সামনে বেরিয়ে আসবে ভিডিওর সত্যাসত্য, সেটা অন্য বিষয়। কিন্তু নির্বাচনের আগে যে নির্বাচনী জোট হয়েছিল মিমের সঙ্গে এজেইউপির অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির, সেই জোট কিন্তু ভেস্তে গেল। অর্থাৎ এবার নির্বাচনে মিম আলাদা লড়বে, অন্যদিকে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি তারা কিন্তু আলাদা লড়বে। অর্থাৎ ভোটের আগে জোট ভাঙলো। এই বিষয়ে মিম নেতা কি বলছেন এবং তার পাল্টা হুমায়ুন কবির বা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা কোনোদিন এসসি এসটি ওবিসি মাইনরিটিস বিশেষ করে ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের ভোট নিয়ে খেলোয়াড় করিনি। আমরা কোনোদিন বঞ্চিতদের আরও বঞ্চিত করার জন্য ভোটের রাজনীতি করিনি। এই জন্য আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেব এই নির্দেশ দিয়েছে। আর ওনার নির্দেশে আমরা অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন এআইএমআইএম হুমায়ুন কবিরের সাথে জোটটা ভেঙে দিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওনার আছে, কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 23শে এপ্রিল ভোটের মনোনয়ন ছিল, আর 2রা এপ্রিল থেকে 9 গতকাল ছিল। সেই যে জোট হয়েছিল, জোট মনোনয়নে প্রথমে 8টা সিট, পরে 12, তারপরে আরও 2টো বেড়ে 14টা সিট তাদের ছাড়া হয়েছে। মুর্শিদাবাদে 4, মালদায় 2, উত্তর 24 পরগনায় 2, উত্তর দিনাজপুরে 2, এসব করে তাদের ভিতরে ওদের একটা প্রার্থী ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে কম্প্রোমাইজ করে নিচ্ছে, করণদিঘি। এরা সব টাকা কামানোর জন্য যে ইমরান সোলাঙ্কি আছে না, ওই ওয়াইসি সাহেব একটা ভালো মানুষ, ওয়াইসি সাহেব একটা দক্ষ রাজনীতিবিদ, ব্যারিস্টার মানুষ, কিন্তু এদের এই যে ইমরান সোলাঙ্কি আছে, যেটা রঘুনাথগঞ্জে যাকে আমরা ছেড়েছিলাম, প্রার্থী হয়েছে আক্রোশজনের, 2 কোটি টাকায় বিক্রি হয়েছে কালকেই। এ একটা আস্ত বড় চোর। একে ওয়াইসি সাহেব সভাপতি করে রেখেছে, আমি ওর সাথে কথাই বলি না। কালকে ওয়াইসি সাহেবকে ভুল বুঝিয়েছে, কারণ লড়বে ওই একা লড়ার তো তাদের স্কোপ কোথায়? 14টার বেশি সিটে তো লড়তে পারবে না। কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 152টা সিটের, যেটা 23শে এপ্রিল ভোট, সেটার ডেট চলে গেছে। আর 2 থেকে 9 গতকাল 9 3টে বাজে, তার মধ্যে চলে গেছে টাইম। আমি হুমায়ুন কবিরও ইচ্ছা করলে আর ওই সব জায়গায় মনোনয়ন দাখিল করতে পারবো না, আর ওয়াইসি সাহেবরাও ইচ্ছা করলে পারবে না। যে কোনো রাজনৈতিক দলের যেখানে যেখানে মনোনয়ন সাবমিট হয়েছে, তাহলে আজকে ওয়াইসি সাহেব যে 14টা সিটে লড়ছে, সেই 14টা সিটে তৃণমূলকে হারাক না, নিজেরা জিতাক। আমার শুভেচ্ছা থাকলো, আমার সাপোর্ট থাকলো, আমার অভিনন্দন থাকলো। কোনো দুর্বল হয় আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যের থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির, আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আমি সংখ্যাটা মেজরিটি পাওয়ার জায়গার মতো সংখ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আইএসএফের মতো 34টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আর এই যে ঘটনা, এরপরে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তার প্রভাব পড়া নিয়ে অবশ্যই আলোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে নিউজরুম থেকে এক্সিকিউটিভ এডিটর ইলমাজ সাঈদ আমাদের সঙ্গে রয়েছেন। ইলমাজ, এই যে বিষয়টা দেখা গেল কালকে ভিডিও প্রকাশ, এরপরে খুব নর্মালি এই ভোটের যে মুসলিম ভোটের যে ইম্প্যাক্ট, সেই ক্ষেত্রে কি ক্র্যাকডাউন হবে নাকি তৃণমূলের ফেভারে আসবে?
কার ক্ষেত্রে লাভ হবে, ডিভিডেন্ড কে পাবে? কে পাবে সেটা বলার সময় এখনও আসেনি, কারণ এই মুহূর্তে শুধু একমাত্র যে তৃণমূল কংগ্রেসই মুসলিম ভোট ব্যাংকের দিকে হাত বাড়াচ্ছিলেন তেমনটা নয়, কিন্তু জেইউপি কিংবা এজিইউপি এদের যাই নাম হোক, এই পার্টি এবং হুমায়ুন কবিরের যে 2026-এর অ্যাম্বিশন প্রায় শেষ হয়ে গেল, উনি মানুক না মানুক সেটা কিন্তু একদিক থেকে একেবারে বদ্ধপরিকর। কারণ মিমের ভরসায় কিন্তু হুমায়ুন কবির দাঁড়িয়েছিল। হুমায়ুন কবিরের এই দল স্ট্যাবলিশ দল নয়, এই দলের সঙ্গে কোনো বড় দলের ব্যাকিং নেই। এইটা পুরোটাই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিয়ে, তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ দিয়ে নিজের একটা সত্তা তৈরির চেষ্টা ছিল হুমায়ুন কবিরের। সেই সময় তার কোনো না কোনো পার্টির ব্যাকিং লাগতো। যদি তৃণমূল কংগ্রেসের মতো 3বার টার্মে থাকা একটি দলকে হারাতে হয়, হঠাৎ করে মুর্শিদাবাদের বেসকে হাতিয়ার করে গোটা বাংলার ভোটে হুমায়ুন কবির কিছু করতে পারবেন না। ফ্র্যাঙ্কলি হুমায়ুন কবির, এবং এই একই কথা কিন্তু কিছুক্ষণ পর আমরা শোনাবো, দিলীপ ঘোষও বলেছেন যে হুমায়ুন কবির কে, এই প্রসঙ্গটা কিন্তু রাজনৈতিক মহলে বারবার আসছে। হু ইজ হুমায়ুন কবির? হুমায়ুন কবির কে, যদিও বিজেপি বলতে যে হুমায়ুন কবির কে যে তাকে কেউ 1000 কোটি দেবে, আমাদের প্রশ্নটা আরও এক ধাপ এগিয়ে। হুমায়ুন কবির কে যে তার মুখকে সামনে রেখে সারা বাংলায় 160 থেকে 70টা আসন হুমায়ুন কবির লড়তে পারেন। তার থেকেও বড় যে পরিসংখ্যান হুমায়ুন কবির নিজে দিচ্ছেন যে তিনি 70 থেকে 80টি আসন জিতবেন এবং তারপর তিনি হবেন কিং মেকার, মানে নির্ণায়ক ফ্যাক্টর। অনেকটা নিজেকে নীতিশ কুমারের সঙ্গে তিনি কম্পেয়ার করছেন বিহারে, গতকালকের যদি ভিডিওটা দেখা যায়। এবার প্রশ্নটা হচ্ছে, হুমায়ুন কবিরের কি সেই বেসটা রয়েছে? নীতিশ কুমারের বিহারে যে বেসটা রয়েছে, হুমায়ুন কবিরের আনফর্চুনেটলি এখানে সেই বেসটা নেই। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, হুমায়ুন কবিরের মুর্শিদাবাদ বেল্টে ভালো হোল্ড আছে, ম্যাক্স টু ম্যাক্স মালদা বেল্টে ভালো হোল্ড আছে। যদি মুর্শিদাবাদ এবং মালদা আমরা এই দুটো লোকসভা কেন্দ্র দেখি, 7-7 14টা বিধানসভা, ধরে নিলাম এই 14টা বিধানসভার মধ্যে 50% তার ফেভারে গেল, 100% তো যেতে যায় না, 50% তার ফেভারে গেল, তার 7টা সিট দেখতে পাচ্ছি। 70-80টা সিট কিভাবে আসে এই পরিসংখ্যান এখনও কেউ দিতে পারেনি। তাই হুমায়ুন কবিরের দরকার ছিল একটা ন্যাশনালাইজ দল কিংবা একটা বড় রাজনৈতিক দলের সমর্থন। এবার এই বড় রাজনৈতিক দলের সমর্থন জোটাতে গিয়ে তিনি মিমের সঙ্গে জোট করেছিলেন, কিংবা AIMIM, অল ইন্ডিয়া ইত্তাহিদ আই ক্যান প্রনাউন্স দ্য হোল থিং, এই মিমের সঙ্গে তিনি জোট করেছিলেন। মিমের যে আসাদুদ্দিন ওয়েসি, সে সেই সময় হুমায়ুন কবিরের সঙ্গে জোট করেছিলেন একেবারে এই সংখ্যালঘু ভোট ফ্যাক্টরটার দিকে চোখ রেখে। মিমের প্রভাব কিন্তু খুব একটা বাংলায় নেই, মিমের প্রভাব রয়েছে হায়দ্রাবাদে, মিমের প্রভাব রয়েছে বিহারের কিছু অঞ্চলে। সেখান থেকে মিমের হাত ধরে তার এখানে আসা, মিমের কাছ থেকে ফান্ডিং নেওয়া, 50টা র্যালি করার কথা আসাদুদ্দিন ওয়েসির আসা, গতকালের এই ভিডিও বিতর্কের পর তিনি শুধু যদি টাকা নেওয়ার কথা বলতেন তাহলে না বুঝতাম, হর্স ট্রেডিং রাজনীতিতে বহু পুরনো জিনিস। তিনি যে কথাগুলো বলেছেন সেটা মুসলিম ভোট ব্যাংকে কিংবা সংখ্যালঘু ভোট ব্যাংকে বোকা বানাবার কথা বলছেন। তাই এই বিভাজনের কথা, এই বোকা বাগানের কথা, এটা গরিব গুরব মুসলমানরা কিভাবে নেয় সেটাই দেখার। গতকাল থেকে যেটা শোনা যাচ্ছে, এবং যে কারণে হয়তো মিম জোটটা ভাঙলো, কারণ তারা বুঝতে পারছে এরপর হুমায়ুন কবিরের পলিটিক্যাল ক্রেডিবিলিটি উইদিন দ্য মাইনরিটিস হয়তো একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই জন্য এই মুহূর্তে এই পলিটিক্যাল হারাকিরি কিংবা সুইসাইডের পর হুমায়ুন কবির আদৌ কটা আসন পান, কটা আসন তিনি লড়তে পারবেন, এবং আদৌ সেই ফান্ডিংটা তিনি পাবেন কিনা লড়ার জন্য। ইলেকশনে লড়ার জন্য ফান্ডিং লাগে, তার নিজের ডিক্লেয়ার্ড অ্যাসেটস বলছে তিনি 3 কোটি টাকার সামান্য ওপরে তার টোটাল অ্যাসেটস, সেই ফান্ডিংটা কোথা থেকে পাবেন এটাও একটা বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাবরি মসজিদের জন্য তিনি প্রায় 5 থেকে 5.5 কোটি টাকা তুলেছেন। সেই মসজিদ যদি কমপ্লিট না করেন, সেই টাকা যদি তিনি তার পলিটিক্যাল ফান্ডিং হিসেবে ইউজ করেন, তাহলে সেই মসজিদের জন্য যারা গরিব মানুষরা পায়ে হেঁটে ইট দিয়ে নিজের রুজি রুটি দান করলেন, তারা তাদেরকে ছেড়ে দেবে কিনা, হুমায়ুন কবিরকে ছেড়ে দেবে না, সেটা আমি বুঝলাম ইলমাস, কিন্তু আরেকটা জায়গা আমি গুরুত্বপূর্ণ দেখো, মালদার ক্ষেত্রে 2টো লোকসভা কেন্দ্র, মালদা উত্তর, মালদা দক্ষিণ। মুর্শিদাবাদের ক্ষেত্রে 3টি লোকসভা কেন্দ্র, তার মানে হচ্ছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর আর বহরমপুর। আমি যদি 5টা লোকসভা কেন্দ্র ধরি, 5 সাথে 35টা আসন, 35টা আসন এখানে রয়েছে। এই 35টা আসনে আমি ধরে নিলাম যে হুমায়ুনের একটা ইম্প্যাক্ট রয়েছে, তুমি যেটা কিছুক্ষণ আগে বললে তার ইনফ্লুয়েন্স কিছুটা কাজ করতে পারে। আমি যদিও বলছি এই ভিডিওর পরে কি হবে সেটা পরের কথা, যেটা তুমি বিশ্লেষণে বললে। সঙ্গে বিভিন্ন মুসলিম প্রধান, বা যদি আমি অধ্যুষিত শব্দটা ব্যবহার করি, যে সমস্ত বিধানসভা জায়গাগুলো রয়েছে
সেখানেও একটা প্রভাব পড়তে পারে। আমার কথা, আমি জয়ের কথা বলছি না, 70-80টা জিতেই যে হাইপোথেটিক্যালি বা ইমাজিনারি একটা আসন তৈরি করব, আমি তৃতীয় শক্তি হিসাবে সাহায্য করে সরকার করবো, আমি সেখানে আসছিই না। কিন্তু যদি মুসলিম ভোটকে সিনক্রোনাইজ করে নিতে পারে হুমায়ুন, একত্রিত করতে পারে, অ্যাকুমুলেট করতে পারে, তাহলে কি সেটা তৃণমূলের ভোট ব্যাংক বলে পরিচিত মুসলিমদের ক্ষেত্রে যে ভোট ব্যাংক ছিল তাতে ভাঙন ধরলো না? দেখো, তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংক তুমি যদি দেখো, কিংবা সার্বিকভাবে যদি আমরা বাংলায় এই মুহূর্তে মুসলিম ভোট ব্যাংক ধরি, বাংলার মুসলিম ভোট ব্যাংক কিন্তু 3টে ভাগে বিভক্ত: শিয়া মুসলিম, সুন্নি মুসলিম এবং দাউদি বড়া মুসলিম। দাউদি বড়া মুসলিমরা তারা কখন কোন দিকে যাবেন সেটা কেউই জানেন না। ইট কামস ফ্রম গুজরাট। সহজভাবে এটা গুজরাট থেকে ঠিক হয় যে তারা কোথায় কোন দিকে যাবেন। শিয়া মুসলিম হ্যাজ আ টেন্ডেন্সি টু লিন টুয়ার্ডস বিজেপি ইন দ্য সেন্টার অ্যান্ড টুয়ার্ডস স্টেট ইন দ্য পার্সপেক্টিভ স্টেটস। সুন্নি মুসলিমরা কিন্তু প্রথম থেকেই একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। এবার আরবান ভোটারদের কাছে এসো। আরবান ভোটারদের কাছে কিন্তু, মানে অর্থাৎ শহরাঞ্চলের ভোটার যারা হয়, সেখানে কিন্তু জুপ কিংবা মিম খুব একটা প্রভাব ফেলে না। মিম কিছুটা হলেও প্রভাব পড়লে, জুপ একেবারেই প্রভাব ফেলে না। হুমায়ুন কবিরের সেই সেটা নেই। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আকর্ষক এই একেবারে আরবান ভোটারদের কাছে। এবার যদি গ্রামাঞ্চলের দিকে যাই, তুমি যেমন বললে 35টা আসন, এবার এই মুর্শিদাবাদের আমি ধরে নিলাম 3টে লোকসভা কেন্দ্র মিলিয়ে 3-7 21টি আসন। সেই 3টে লোকসভা কেন্দ্র যদি আমি মুর্শিদাবাদের দেখি, আর 21টি আসনের মধ্যে বহরমপুর আসনও রয়েছে, হুইচ ইজ নট মাইনরিটি ডোমিনেটেড। এরকম একাধিক আসন তুমি দেখতে পাবে। ইংরেজবাজার আসন রয়েছে, যেটা নট অ্যাট অল, যেখানে শিরূপা মিত্র চৌধুরী মালদায় যেখানে বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়িকা ছিলেন গত টার্মে, যেগুলো নট অ্যাট অল মুসলিম মেজরিটি ডমিনেটেড। আমি যদি মুসলিম মেজরিটি ডমিনেটেড আসন দেখি, তাহলে দেখবো আমি 14 থেকে 20টা আসন, ম্যাক্স টু ম্যাক্স 22টা আসন এখানে, যেখানে মুসলমান ভোটের প্রভাব পড়বে, যেখানে হয়তো জুপের প্রভাব পড়তে পারে। কিন্তু এই ভিডিওগুলো সামনে আসার পর আদৌ জুপের প্রভাব পড়বে কিনা সেইটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। নদিয়া কিংবা বাকি যে অঞ্চলগুলো রয়েছে, উত্তরবঙ্গ, সেখানে যেগুলো মুসলিম ডমিনেটেড অঞ্চল রয়েছে, খুবই সামান্য রয়েছে, খুবই সামান্য কয়েকটা আসন রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু জুপের প্রভাব অতটা নেই। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি আকর্ষণীয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় গেইন করবে না বিজেপি গেইন করবে না আইএসএফ গেইন করবে, সেটা পরের প্রশ্ন। এই মুহূর্তে হুমায়ুন কবির যে পলিটিক্যাল হারাকিরি করে ফেলেছেন কিংবা ওই দিকেই এগোচ্ছেন, এটা কিন্তু একদিকে একেবারে বদ্ধপরিকর। মিম ঝোট বেগে দেওয়ার পর মিমের সাপোর্টে কিন্তু আজুব বলো কিংবা হুমায়ুন কবিরের দল বলো, তারা উঠছিলেন। আমি একবার দিলীপ ঘোষের এই বক্তব্যটা শোনাবো। দিলীপ ঘোষ কিন্তু এই একই লাইনে কথা বলছেন হু ইজ হুমায়ুন কবির? হুমায়ুন কবির কে যে তাকে কেউ 1000 কোটি টাকা দেবে? প্রশ্নটা এখানেই। একক হুমায়ুন কবির কে? দেবাশিস। একদম একেবারেই ইলমাস যেরকমটা বলছিলেন ঠিক। এবার দিলীপ ঘোষ কি বলছেন, এই যে হুমায়ুন কবিরের রাজনৈতিক প্রজ্ঞা বা ডিগনিটি বা রাজনীতি, তার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে, কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাই আপনাদের, শুনুন। জানি না, আমি তো ভিডিও দেখিনি, শুনছি 1000 কোটি টাকার নাকি ডিল হচ্ছে। হুমায়ুন কবিরের কি মূল্য আছে তাকে লোকে 1000 কোটি টাকা দেবে? তার নিজের পার্টি নাই, তার নিজের ক্যান্ডিডেট নাই, কোনো রীতিনীতি নাই। তো এরকম ভিডিও তো অনেক বেরোয় ইলেকশনের সময়, জানি না, সেটা তো উনি উত্তর দেবেন যদি হুমায়ুন কবির বলে থাকে। আর কার সঙ্গে ডিল, কার সঙ্গে অ্যালায়েন্স হবে, সেটা তো ওরা ঠিক করবে, কোন পার্টি কার সঙ্গে করছে, বিজেপি কি করবে। একেবারে ইলমাস, তুমি কিন্তু এই কথাটাই বলছিলে যে দিলীপ ঘোষ কি বলেছেন, তার ভ্যালু কতটা রয়েছে। কিন্তু আবার যদি তুমি অন্যদিকে দেখি, অ্যাজ কাউন্টার পার্ট, তৃণমূল কিন্তু পরিষ্কারভাবে বলছে যে এগুলো হচ্ছে বিজেপির চক্রান্ত। একমাত্র বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা নির্বাচনে মাইলেজ পাওয়ার জন্য, মুসলিম ভোটকে ভেঙে দেওয়ার জন্য তারা হুমায়ুনকে প্রমোট করেছিল। প্রথম থেকে কম বেশি এই অভিযোগ কিন্তু ছিল। এরকম অভিযোগ তো নতুন নয়, এরকম অভিযোগ আমরা একাধিকবার দেখেছি। এরকম অভিযোগ আমরা সন্দেশখালির পরও দেখেছি। তাই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় নিজেদের পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য বিভিন্ন দলের উপর কালি লাগায়। আমরা সন্দেশখালির পর যখন গঙ্গাধর কয়ালের সেই স্টিং অপারেশন হয়েছিল, সেই সময়ও দেখেছি একটা হাওয়া উঠেছিল। যতক্ষণ না তার প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ সত্যি উল্টো দিকে কে বসেছিল। একদম ভিডিওতে আমরা যতটুকু দেখছি, তুমি আমি যতটুকু দেখতে পাচ্ছি, আম জনতা যতটুকু দেখতে পাচ্ছে, তাতে হুমায়ুন কবিরকে দেখতে পাচ্ছে। হুমায়ুন কবিরের উল্টো দিকে কে বসে রয়েছে, সেটা রাম শ্যাম যদু মধু কে বসে রয়েছে কেউ জানে না একেবারে। কিন্তু হুমায়ুন কবিরের মুখে যে বক্তব্যগুলো শোনা যাচ্ছে, সেই বক্তব্যতে 1000 কোটির ডিলিং, 300 কোটির ডিলিং, এর থেকেও কিন্তু আরো বড় বিষয় হচ্ছে মুসলমানদের বোকা বানানো যায়। বাবরি মসজিদ নিয়ে আমার নিজের কোনো আবেগ নেই,
5% কাজ করে তারপর বন্ধ হয়ে যাক, আমার কিছু যায় আসে না, একেবারে এই বক্তব্য। একদম ইলমাস, অনেক ধন্যবাদ। একই রকমভাবে যেরকমভাবে গঙ্গাধর কয়ালের ভিডিও সত্যতা এখনো পর্যন্ত জনমানুষের সামনে অন্ততপক্ষে আসেনি, আমি জানি না যে এই ভিডিও নিয়ে আগামী দিনে কোনো ইনভেস্টিগেশন হবে কিনা এবং সত্যাসত্য সামনে আসবে কিনা। হয়তো ভোট বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের পলিটিক্যাল পসিবিলিটিস সব সময় মানুষের সামনে থাকবে। অনেক ধন্যবাদ এই মুহূর্তে। এবং যে জায়গায় আমরা ছিলাম জিরো আওয়ারে, আমরা পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করলাম যে মিমের সঙ্গে জোট ভাঙছে, নির্বাচনে প্রভাব কতটা পড়বে না পড়বে, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে কি হবে না হবে সেটাই তুলে ধরলাম।